সো রাজু এবং মিনা দুইজন ব্যক্তির ভিতরে এখানে একটা কনভারসেশন হচ্ছে, এবং এই কনভারসেশনটার ভিতর রাজু মিনাকে বলছে যে হ্যালো মিনা, তোমার পড়াশোনা কেমন চলছে। তাহলে কেমন চলছে, তাহলে কোনো কিছু হচ্ছে, চলছে, এই যে সেন্স গুলো, এই সেন্স গুলো বোঝাতে আমরা কোন টাইম অর্থাৎ কোন টেন্সের ব্যবহার করি। এই জায়গাটাতে আপনাদের যে কোনো বিষয় ইংলিশে সেন্টেন্স তৈরি করতে গেলে আগে টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে। এই জায়গাটাতে কিন্তু আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হবে, তাই না? CONTINUOUS, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তোমার পড়াশোনা কেমন চলছে, এখানে আমার টেন্সটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কথাটা মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। এবার দেখেন, মিনা বলছে যথারীতি। হ্যাঁ, তোমার পরীক্ষা কবে শুরু হবে? তোমার পরীক্ষা কবে শুরু হবে, তাহলে এই জায়গার টাইমিংটা আমার কেমন, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে বা নেওয়ার চেষ্টা করতে হবে যে এই জায়গার টাইমিংটা কেমন। কি বলছে যে তোমার পরীক্ষা কবে শুরু হবে হবে। হ্যাঁ, তাহলে এটা আমার ফিউচার। আমি যদি অ্যাকচুয়াল টাইমটা ধরি, ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারের ভিতর এটা যাবে। তাহলে এর আগেরটা বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আগে টাইমটা ধরার চেষ্টা করেন। বলছে আমাদের পরীক্ষা দরজায় কড়া নাড়ছে, বা আমাদের পরীক্ষা আসন্ন বা খুব কাছেই। তো যদি এরকম থাকে দরজায় কড়া নাড়ছে বা পরীক্ষা চলে আসছে, হ্যাঁ, তাহলে এটাও আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বা অর্থ অনুযায়ী বা যেটা বললাম টাইমটাকে বুঝে আপনি নিজের মতো করে করতে পারেন। এটাকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে চান, সেটাও করা যায়, চাইলে করা যায়। আবার দেখেন, এখানে আরেকটা সেন্টেন্স আছে, কিন্তু আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। দেখেন, এই জায়গাটা অনেকে, আমি একটা কথা আপনাদের বারবার বলছিলাম যে শুধুমাত্র টেন্স শিখে বা টেন্সের স্ট্রাকচার জেনে আমরা মনের হোল সেন্স বা মনের সম্পূর্ণ ভাব ইংলিশে প্রকাশ করতে পারি না। কি করে? শুধুমাত্র টেন্সের ব্যবহার শিখে বা টেন্স জেনে আমরা সবকিছু প্রকাশ করতে পারি না। আমাদের মনের হোল সেন্স বা থটটাকে প্রকাশ করার জন্য এই টেন্সের সঙ্গে বা টেন্সের পাশাপাশি আমি আপনাদেরকে বলছিলাম মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হয়। এটা অনেকেই টেন্সের সঙ্গে মিলাই ফেলবেন, ইভেন কন্টিনিউয়াস টেন্সও বলবেন যে আমি মনোযোগ দিতে পারছি না, বাট পারি না, পারবো না, পারছি না, এই সব কথা কিন্তু আমার এই ক্যান দিয়েই প্রকাশ করা যায়। তাহলে এখানে আমার মডাল ভার্ব ক্যানের ব্যবহার, হ্যাঁ, মডাল ক্যান যেটা, এইটার ব্যবহার কিন্তু আমার এই জায়গাটাতে করতে হবে। হ্যাঁ, এবার মনোযোগ দেওয়া ইংরেজি কি? মডাল ভার্ব হচ্ছে আমার ক্যান, তাহলে ক্যান এটা এটা আমার অক্সিলারি। মেইন ভার্বটা কি? মনোযোগ দেওয়া, অর্থাৎ কনসেন্ট্রেট। আই ক্যান নট কনসেন্ট্রেট ইন মাই স্টাডি। সেন্টেন্সটার ইংলিশ এরকম না? আই ক্যান নট, অর্থাৎ এটা ইংলিশে আমি যদি বলি যে আই ক্যান নট কনসেন্ট্রেট ইন মাই স্টাডি, আপনি বলতে পারেন আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারি না। বাট ওই পারি না, পারছি না, পারবো না, যে কথাই বাংলায় থাক না কেন, ওই সবটার উত্তর একটাই, ক্যান দিয়ে প্রকাশ করা যায়। এটা হচ্ছে মেইন কথা। মনে রাখবেন এই বিষয়গুলো। আমরা অনেকে এই জায়গাটাতে কনফিউশন ফেস করি বা কনফিউজড হয়ে যায়, তাই না? পারবো না, তাহলে কেমন একটা ফিউচার ফিউচার ভাব, তাহলে কি এটা ক্যান দিয়ে হবে? ক্যান মানে তো পারি না, কিন্তু না, ওটাও ক্যান দিয়েই হয়। বা এই যে পারছি না, এটাও ওই ক্যান দিয়েই হয় বা হবে। এর বলছে যাই হোক, গতকাল পত্রিকায় ধূমপানের বিপদ নিয়ে একটি ফিচার পড়েছিলাম। তাহলে গতকাল কেউ কোনো কিছু করেছিল, গতকাল পড়েছিলাম, তাহলে এইটা কোন টেন্সের ভিতর পড়বে? এটা আমার যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে এই সেন্টেন্সটা যাবে। হ্যাঁ, তো এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে এই সেন্টেন্সটা যাবে, আমি বুঝবো কিভাবে? করেছিলাম, গিয়েছিলাম, হয়েছিল, নিয়েছিল, দিয়েছিল, অর্থাৎ একটা কাজ হয়ে গেছে, তার কোনো ফল বা রিয়েকশন আর বর্তমানে নেই, এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলি। আমি এই জিনিসগুলো আপনাদের এই জন্য দেখাচ্ছি, অনেকেই আপনারা বাংলা পড়ে অ্যাকচুয়াল সেন্স বা অ্যাকচুয়াল টাইমটা ধরতে পারেন না। টেন্সের স্ট্রাকচার জানা সত্ত্বেও একটা কথা ঠিক কোন টেন্সে লেখা আছে এইটা আমরা বুঝতে পারি না, এবং এইটা যদি বুঝতে না পারেন, টেন্স অর্থাৎ টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট আর ভার্ব যদি পাশাপাশি না বসাতে পারেন একটা সেন্টেন্সে, তাহলে আপনি কখনোই ইংলিশে কথা বলতে পারবেন না বা একটা কথাকে ট্রান্সলেট করতে পারবেন না। এবার বলছে তুমি কি এটা নিয়ে সচেতন?
অর্থাৎ দেখেন এই জায়গাটাতে কোনো ভার্ব নেই। আমি বলছিলাম যে বাংলায় দুই ধরনের সেন্টেন্স থাকে, ভার্ব যুক্ত, ভার্ব বিহীন। যে জায়গাগুলোতে ভার্ব দেখা যায় না বাংলা সেন্টেন্সে, সেখানে ইংলিশে সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই ভার্ব লাগে, ভার্ব ছাড়া ইংলিশ সেন্টেন্স হয় না। সেটা বি ভার্বের একটা সেন্টেন্স, তাই না? আর ইউ কনসিয়াস অর আর ইউ অ্যাওয়ার অ্যাবাউট দিস থিংস? সো তুমি কি এটা নিয়ে সচেতন? সো এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিতর যায়। এই যে সেন্টেন্সটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কোন টেন্সের ভিতর যায়? প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? এরপর দেখেন বলছে অবশ্যই আমিও ধূমপানের বিরুদ্ধে ভাবছি। তাহলে এই যে ভাবছি, এটা বাংলা দেখে আপনি এটা বলতে পারেন যে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? যে আমিও ধূমপানের বিরুদ্ধে ভাবছি, আই এম থিঙ্কিং এগেইনস্ট স্মোকিং। সেন্টেন্সটা ইংলিশে এরকম হওয়ার কথা, কিন্তু এই সেন্টেন্সটা একটু বোঝার চেষ্টা করেন। বলছে আমিও ধূমপানের বিরুদ্ধে ভাবছি, ইংলিশটা কি হতে পারে? আই এম থিঙ্কিং এগেইনস্ট স্মোকিং। বাট এই জায়গাটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। প্রেজেন্ট ইনডিফিনিট, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখার কথা কেন বলছি? এর মেইন রিজনটা হচ্ছে বাংলা দেখে আপনার মনে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট দেখেন থিঙ্ক মানে ভাবা, এটার প্রোগ্রেসিভ মুড হয় না ওইভাবে। আপনি যদি কারেক্ট গ্রামার মেনটেন করতে চান, আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম কন্টিনিউয়াস টেন্স পড়ানোর ক্ষেত্রে অনেক আগে, যে কিছু কিছু ভার্ব আছে যেগুলো বাংলায় কন্টিনিউয়াস মনে হলেও ইংলিশে সেই ভার্বগুলোর সঙ্গে আইএনজি ইউজ করা যায় না। হ্যাঁ, মানে কিছু ভার্ব হচ্ছে ডাইনামিক, কিছু ভার্ব হচ্ছে স্ট্যাটিক। এই থিঙ্ক, বিলিভ, এক্সপেক্ট, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, লাভ, লাইক, ওয়ান্ট, সিম, এই যে ভার্বগুলোর নাম বলছি, এই ভার্বগুলো দিয়ে যদি বাংলা বাক্য তৈরি হয় সেখানে কন্টিনিউয়াস মুড বা কন্টিনিউয়াস সেন্স দেখা যেতে পারে। বাট ইংলিশে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না, ইংলিশে ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। বাট স্পোকেনের পারপাসে বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজের জন্য আপনি যদি কন্টিনিউয়াসে ব্যবহার করেন তাহলে ভুল না। বাট রিটেন ইংলিশে এগুলো একটু মেনটেন করতে হয়, হ্যাঁ, ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে না লিখে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখলে সেটা বেশি বেটার হয়। হ্যাঁ, আই থিঙ্ক, নট আই এম থিঙ্কিং। তো ধূমপানের ফলে অনেক রোগ হয়, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ ইউজুয়াল কিছু হয়, তুমি এটি সম্পর্কে কি মনে করো, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন তৈরি করতে গেলে আমার ডু এর ব্যবহার করতে হয়। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস থিংস? সো আমি মনে করি ধূমপান এক ধরনের নেশা, তাহলে দেখেন এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওই বি ভার্বের সেন্টেন্স এটা। তাছাড়া অন্য সব মারাত্মক আসক্তি শুরু হয় ধূমপানের মাধ্যমে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে যে একটা সেন্টেন্স ঠিক কোন টাইমে আছে, কোন টেন্সে লেখা আছে। বলছে তোমার যুক্তি ঠিক, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বি ভার্বের সেন্টেন্স কিন্তু এগুলো। হ্যাঁ, ধূমপান আমাদের জীবনকে ছোট করে ছাড়া কিছুই দেয় না, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ধূমপানে অন্য কোনো অপব্যবহার আছে বলে তুমি মনে করো, মানে তুমি মনে করো, করো হবে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, ডু ইউ থিঙ্ক দ্যাট? এখন দেখেন বলছে ধূমপানে অনেক খরচ হয়, এছাড়া ধূমপাই নিঃশ্বাসের মাধ্যমে দুর্গন্ধ ছড়ায়, তোমার কি তাই মনে হয় না? এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাট এখানে আমাকে বুঝতে হবে কোনোটা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কোনোটা আছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আবার দেখেন এই যে সেন্টেন্সটা, তোমার কি তাই মনে হয় না, ডোন্ট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, তোমার কি তাই মনে হয় না? সো এটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো একটা সেন্টেন্স, যেটা আমি বারবার বলছি এর আগেও, একটা সেন্টেন্স আমাদের শুধু তৈরি করলে হয় না, একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়, ইন্ট্রোগেটিভ করতে হয়, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করা শিখতে হয়, ইভেন ডাবল বেস ওয়ার্ড অ্যাড করে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করাটা আমাদের শিখতে হয়, ইট উইল বি বেটার। সো বলছে যে অবশ্যই যখন কেউ তার সামনে ধূমপান করে তখন এটি অধূমপায়ীদের জন্য খুবই বিরক্তিকর। তাহলে দেখেন এই যে জায়গাগুলো, এগুলো আমরা বুঝি না। এটি অধূমপায়ীদের জন্য খুবই বিরক্তিকর, এখানে কিন্তু কোনো ভার্ব নেই, ভার্ব বিহীন বাংলা সেন্টেন্স। তাহলে এই জায়গাটার ভার্ব কি হয়? অ্যামিজ আর অজয়ের, অর্থাৎ বি ভার্বের সেন্টেন্স দিয়ে কিন্তু, মানে বি ভার্ব দিয়ে কিন্তু এই সেন্টেন্স গুলোকে মেইনলি ট্রান্সলেট করতে হয়, তাই না? এটি অধূমপায়ীদের জন্য খুবই বিরক্তিকর, তাহলে ইট ইজ ভেরি ডিস্টার্বিং ফর নন স্মোকার। খুবই সিম্পল। ইংলিশে আমি যদি এগুলো আপনাকে দেখাই, এর ইংলিশ আছে, ইংলিশে যদি দেখাই আপনি খুবই ইজিলি এগুলোকে ট্রান্সলেট করতে পারবেন, খুবই ইজিলি পারবেন, মানে বাংলা বের করতে পারবেন। বাট ওই ইজি বিষয়টাকে আপনি যখন বাংলা থেকে করতে যাচ্ছেন তখন দেখবেন ইংলিশে আর পারছেন না, ইংলিশে কঠিন মনে হচ্ছে, ওয়ার্ড মিনিং বা সেন্টেন্সের ওয়ার্ডারিং,
অনেক হার্ড মনে হয়, বাট এই জায়গাটা থেকে আমাদের ওভারকাম করতে হবে, এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের ইংলিশ থেকে না, বাংলা থেকে ইংলিশটাই শিখতে হবে এই প্রাইমারি লেভেলে, কারণ আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি। সো when you will speak in English, when you will think any kinds of thing, uh, you have to think first it in Bengali, then you will try to convert it in English. So how can we make English sentences from Bengali sentence instantly? We have to practice it, right? So ধূমপানের ধস শিশুদের চোখে আঘাত করে, আমি কি ভুল? অবশ্যই না, প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করতে হবে, তাহলে এটা অব্লিগেশনের ভিতর পড়ে, প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করতে হবে, তাহলে করতে হবে, তাহলে এটা আমার কি, আমার ওই সেমি মডাল ভার্বের সেন্টেন্স হ্যাজ টু বি প্লাস ভি থ্রি এখানে আসবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এ ব্যাপারে প্রচারণার ব্যবস্থা করতে হবে। তো সেম টাইম বলছে তোমার মূল্যবান যুক্তির জন্য ধন্যবাদ, বলছে ধন্যবাদ। আচ্ছা, এবার এই যে কনভারসেশন, বাংলা কনভারসেশনটা আমরা দেখলাম, এর কিছু ভোকাবুলারি এখানে আছে যেগুলো আমাদের অনেকের কাছে আনফ্যামিলিয়ার বা অপরিচিত থাকতে পারে, যেগুলো না জানার কারণে আমাদের এই কনভারসেশনটাকে ট্রান্সলেট করতে অসুবিধা হতে পারে। যেমন দেখেন, অ্যাজ ইউজুয়াল মানে সচরাচর, অ্যাটেনশন মনোযোগ, ফিচার মানে বৈশিষ্ট্য, ডেঞ্জার মানে বিপদ, স্মোকিং ধূমপান, অ্যাওর সচেতন, এগেইনস্ট মানে বিরুদ্ধে, ডিজিজ রোগ, অ্যাডিকশন হ্যাঁ নেশা, আসক্তি, ফ্যাটাল অ্যাডিকশন মারাত্মক আসক্তি। হ্যাঁ, এরপর হচ্ছে আর্গুমেন্ট যুক্তি, শর্টেন সংক্ষিপ্ত করে, স্প্যান অফ লাইফ জীবনের সময়কাল, স্প্যান অফ লাইফ একটা ফ্রেজাল ওয়ার্ড দেখেন, জীবনের সময়কাল, কস্ট মানে খরচ, স্মেল মানে গন্ধ, স্প্রেড মানে ছড়ানো, স্প্রেড SPREAD স্প্রেডস অবভিয়াসলি, নন স্মোকার অধূমপায়ী, ব্যান্ড মানে নিষিদ্ধ, ব্যান্ড মানে নিষিদ্ধ, ক্যাম্পেইন মানে প্রচারণা, অ্যারেঞ্জড মানে সাজানো, প্রিসিয়াস মানে মূল্যবান, প্রিসিয়াস মানে মূল্যবান। তো এই হচ্ছে আমাদের এই ওয়ার্ড মিনিং। এখন আমরা এটাকে আরো ডিটেলসে দেখবো, সেটা কিভাবে। আগে আমি যদি এটা ইংলিশ থেকে বাংলাটা আমরা করার চেষ্টা করি, ইংলিশটা যদি একটু দেখি, আপনারা দেখেন যে মানে ইংলিশ দেখলে কতটা ইজি মনে হয়, দেন আমরা আবার বাংলা থেকে ইংলিশে এটাকে আসবো। অর্থাৎ একটা কনভারসেশনকে আপনি যদি অ্যাটলিস্ট 10 থেকে 15টা কনভারসেশন ভালোভাবে অ্যানালাইসিস করে সলভ করতে পারেন, দেখবেন এই জায়গাটা থেকে আপনি ওভারকাম করতে পারবেন। কোন জায়গা? কোনো কিছু বাংলায় ভেবে সেই বিষয়টাকে ইনস্ট্যান্টলি ইংলিশে ট্রান্সলেট করার যে বিষয়টা, যে কোনো কিছু হোয়াট কাইন্ডস অফ থিংস আপনি বাংলায় ভাবলে সেটাকে ইনস্ট্যান্টলি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন, যদি একটু বিশ্লেষণ করে, একটু অ্যানালাইসিস করে আপনারা বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, তাহলে এটা ইংলিশ যদি আমরা একটু দেখি, এখানে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। বলছে, হ্যালো মিনা, হাউ আর ইউ গোয়িং অন ইউর স্টাডিজ। বলছে কি, হাউ আর ইউ গোয়িং, হ্যাঁ, তো অন ইউর স্টাডিজ এই সেন্টেন্সটা মূলত এরকম বোঝাচ্ছে। এখানে বাংলাটা ছিল এটা, খেয়াল করেন, যে তোমার পড়াশোনা কেমন চলছে। তো এই যে সেন্টেন্সটা লিখছে, এই সেন্টেন্সটা ভুল না, আপনি ভুল বলতে পারবেন না। হাউ আর ইউ গোয়িং, কেমন যাচ্ছে তোমার, অন ইয়ার স্টাডিজ, অন উইথ ইয়ার স্টাডিজ, অর্থাৎ তোমার পড়াশোনার সাথে বা তোমার পড়াশোনাটা কেমন চলছে। সো এখানে সাবজেক্ট ইউ কে মেনশন করছে, বাট আপনি যদি এইটাকে মেনশন না করে জাস্ট এই স্টাডিজটাকে মেইন সাবজেক্ট হিসাবে নেয়, অর্থাৎ একটা কথাকে সঠিক টাইম ধরে, অর্থাৎ টাইমটা কিন্তু এখানে ফিক্সড যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, বাট একটা কথাকে বিভিন্ন ওয়েতে প্রাফিক্স করা যায়। যেমন এই যে সেন্টেন্সটা, এটা ভুল না, যেহেতু এখানে ইউ আছে সো আর দেওয়া, এটা ভুল না, বাট এখানে কিন্তু ইওর দেয়নি। আপনি যদি ইওর দিতেন তাহলে এই ইউ কে আর প্রাধান্য দিতে হতো না। এই জিনিসগুলো বোঝেন কিনা, আমি স্টাডিকে প্রাধান্য দিতে চাই। যেমন আমি যদি এইভাবে বলি, হাউ ইজ গোয়িং ইউর স্টাডি, কথাটা বুঝবেন, হাউ ইজ গোয়িং ইউর স্টাডি, কেমন চলছে তোমার পড়াশোনা, অর্থাৎ ইওর স্টাডি, ইওর কিন্তু কোনো সাবজেক্ট হতে পারে না, ইউ সাবজেক্ট হতে পারে, এই জন্য এখানে আর্ট, বাট ইওর একটা অ্যাডজেক্টিভ। আমার এখানে স্টাডিজ বলবো না, আমি বলছি স্টাডি, হাউ ইজ গোয়িং ইউর স্টাডি। হ্যাঁ, তাহলে এই যে কথাটা আমি বললাম, এই কথাটা বলা যায় না যে তোমার পড়াশোনা কেমন চলছে, খুবই সহজে কিন্তু বলা যায়। আবার এই যে সেন্টেন্সটা এখানে দেখা আছে, এটা কিন্তু ভুল না, যে হাউ আর ইউ গোয়িং অন ইউর স্টাডিজ, কেমন চলছে তোমার পড়াশোনার সাথে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম, মানে এই সেন্টেন্সটা যদি অ্যাকচুয়াল বেঙ্গলি মিনিং আমি করি, সেটা এমন দাঁড়ায়। এরপর দেখেন, বলছে অ্যাজ ইউজুয়াল, যথারীতি। হ্যাঁ, ওয়েন ইজ ইউর এক্সাম গোয়িং টু বিগিন, অর্থাৎ এখানে
বাংলাটা এরকম ছিল কিন্তু যে তোমার পড়াশুনো, সরি, তোমার পরীক্ষা কবে শুরু হবে, আমি এখানে বলছিলাম যে ফিউচার ইনডিফিনিট টেন্স, যেহেতু কবে শুরু হবে, তো ওয়েন ইজ ইওর এক্সাম গোয়িং টু বিগিন। দেখেন, যদি ইন ফিউচারের কোনো কাজ, ফিউচারে কোনো কাজ হলে হবে, যাবে, করবে, খাবে, চলবে, বলবে, এরকম কোনো কাজ বোঝালে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে করি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাট ফিউচারের কোনো কথা যদি রিসেন্ট টাইমে হবে, বা ফিউচারে কাজটা হবে বাট খুব বেশি সময় লাগবে না হতে, রিসেন্টলি কাজটা হবে বা হওয়ার পসিবিলিটি, সম্ভাবনা থাকছে, খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে, তখন ফিউচার ইনডিফিনিট টেন্সে না বলে আমরা সেগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে বলি। যেমন আমি আগামীকাল ঢাকা যাব, ইউ হ্যাভ টু সে আই এম গোয়িং টু ঢাকা টুমরো, নট আই উইল গো টু ঢাকা টুমরো। সো ইট উইল বি মোর perfect or appropriate, I am going to Dhaka tomorrow. But if you say that I will go, it will not be wrong, but it is more perfect, more appropriate to use present continuous tense here instead of future indefinite tense, right? So when is your exam going to begin? As well as you can say that when will your exam, when will your exam be held? When will your exam be held? কবে তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে? বা বি বিজ্ঞানও বলতে পারে, শুরু হবে, বি স্টার্টেডও বলতে পারেন। এখানে আমার আহ, আমি কিন্তু প্যাসিভ ভয়েস ব্যবহার করছি, এই জায়গাটা অ্যাক্টিভে দেওয়া আছে, বাট প্যাসিভ এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। এইভাবে সেন্টেন্সটা লিখলে ভুল না। আর কনভারসেশন বা কমিউনিকেশনে প্যাসিভ যতটা অ্যাভয়েড করা যায় তত ভালো, কারণ প্যাসিভ ব্যবহার করলে আপনার অপোনেন্টে যে থাকে বা যে থাকবে আপনার সঙ্গে যে কমিউনিকেশন করবে, প্যাসিভ ব্যবহার করলে অনেকটা দুর্বোধ্য হয়ে যায় তার কাছে আপনার কথাটা বোঝা বা নেওয়া। তো রিটেন ইংলিশে প্যাসিভের ব্যবহার অনেক বেশি হয়, বাট কনভারসেশন বা কমিউনিকেশনের ক্ষেত্রে প্যাসিভকে অ্যাভয়েড করাটাই বেটার, আমার 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 যেটা মনে হয়। তো মেইনলি এই সেন্টেন্সটা যেভাবে বাংলাটা দেওয়া আছে, তোমার পরীক্ষা কবে শুরু হবে, সাবজেক্টটা পরীক্ষা অর্থাৎ ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, সেই জায়গাটা কিন্তু আপনার মূলত প্যাসিভ ভয়েসেই সেন্টেন্স গুলো হওয়ার কথা। অর্থাৎ আপনি যদি কন্টিনিউয়াস টেন্সেও করেন, হোয়েন ইজ ইওর এক্সাম, হোয়েন ইজ ইওর এক্সাম, এখানে আপনার বিং হেল্ড অর বিং বিগান, এই ধরনের কিছু একটা হতে পারে কন্টিনিউয়াস টেন্সে হলে। অথবা আমি যে কথাটা বললাম, when will your exam be held, be begun, be started, এইটা বেশি বেটার হয়। বাট এই যে সেন্টেন্সটা লেখা আছে, এটা ভুল না, এটা ভুল না। কমিউনিকেশন বা কনভারসেশনের ক্ষেত্রে এইভাবে কথাগুলো বললে অপোনেন্টের কথা বুঝতে সুবিধা হয়। এরপর দেখেন, বলছে আওয়ার এক্সাম ইজ নকিং এট দ্য ডোর। এখানে ইজ নকিং না বলে আমি যদি ইজ বিং নকড এরকম বলি, আওয়ার এক্সাম ইজ বিং নকড, আমি যদি এরকম কথা বলি, তাহলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা বেশি পারফেক্ট হয়ে থাকে। কিন্তু এই যে সেন্টেন্সটা, এটা ভুল না। আবারও বলছি, কমিউনিকেশনের ক্ষেত্রে, কনভারসেশনের ক্ষেত্রে প্যাসিভ সাবজেক্টকে অ্যাক্টিভের মতো করে নিয়ে বলা যায়, বাট এটার অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন কিন্তু আমার প্যাসিভেই হয়ে থাকে মেইনলি। বাট আই ক্যান নট পে মাই অ্যাটেনশন টু দ্য স্টাডিজ, কি বলছে, কিন্তু আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। তাহলে আমি কি বলছিলাম প্রথমে, যে সঠিক টাইম বুঝে আমার এখানে ক্যানের ব্যবহার হবে, এটা আমাকে মাস্ট বুঝতে হবে, এটা মডাল ক্যানের ব্যবহার হবে, এটা আমাকে অবশ্যই বুঝতে হবে। হ্যাঁ, এখন কি বলছে, বাট আই ক্যান নট পে মাই অ্যাটেনশন টু দা স্টাডিজ, কিন্তু আমি পড়াশোনায় ভালোভাবে মনোযোগ দিতে পারছি না। তাহলে এই জায়গাটাতে আমার কি হবে, এই জায়গাটা আমার বুঝতে হবে। আপনি ক্যান নট পে বলতে পারেন, পে মানে দেওয়া, আপনার মনোযোগ যে কথাটা সেটাকে আপনার নাউন হিসাবে এখানে নিচ্ছে, অ্যাজেক্টিভের পর মায়ের পর ব্যবহার করছে। বাট আপনি কিন্তু ওই পে এর পরিবর্তে যে ভার্বটাকে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। যেমন আই ক্যান নট কনসেন্ট্রেট, কনসেন্ট্রেশন না, আই ক্যান নট কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট মানেই মনোযোগ দেওয়া। হ্যাঁ, টু দ্য স্টাডিজ, অথবা বলতে পারেন ইন মাই স্টাডিজ, আমার পড়াশোনা যদি থাকে তাহলে ইন মাই স্টাডিজ, এটা 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 বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা বেশি বেটার। তো এইভাবে কিন্তু একটা কথাকে আপনি, এই যে সেন্টেন্সটা লেখা আছে এটা কি ভুল না, এটা ভুল না, এটা ঠিক আছে, বাট অন্য ওয়েতেও একটা কথাকে সঠিক টাইম রেখে বিভিন্ন ওয়েতে আমরা প্রাফেস করতে পারি। এরপর বলছে
এনিওয়ে, ইয়েস্টারডে আই রেড, এখানে রিড না, দেখেন এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, বাট রিড ভার্বের তিনটা ফর্মই এই আর ই এ ডি, বাট প্রোনাউন্সিয়েশনটা উচ্চারণটা একটু ডিফারেন্ট। রিড, রেড, রেড, ঠিক আছে। এটা এটা পাস্ট টেন্সে হবে। আই রেড আ ফিচার অন দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং ইন দ্য নিউজ পেপার। বলছে গতকাল আমি একটা ফিচার পড়েছিলাম কি সম্পর্কে, বিপদ বা এটাকে কি বলে, স্মোকিং এর যে ইয়ে, হুমকি বা বিপদ, এখানে বাংলাটা লেখা আছে, এখানে ক্লিয়ার করি কি যেন একটা ছিল যে পত্রিকায় আমি ধূমপানের বিপদ নিয়ে, হ্যাঁ, ডেঞ্জার অফ স্মোকিং, ধূমপানের বিপদ নিয়ে একটি ফিচার পড়েছিলাম। তাহলে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ, এখানে রিড আছে, এটা উচ্চারণটা হচ্ছে রেড হবে, নট রিড। বলছে আর ইউ অ্যাওয়ার অফ ইট, আর ইউ কনসাস অফ ইট, তুমি কি এটা সম্পর্কে সচেতন? তাহলে এটা বি ভার্বের সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লাগে। বলছে অফকোর্স আই এম অলসো থিঙ্কিং এগেইনস্ট স্মোকিং। দেখেন এই যে জায়গাটার কথা আমি বলছিলাম আপনাদেরকে, এই এই জায়গাটা এটা কিন্তু আমার প্রেজেন্ট, কথাটা একটু বুঝবেন। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এটা কিন্তু আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি লেখার কথা আপনাদের বলছিলাম, কারণ এই থিঙ্ক ভার্বটাও আমার ওই স্টেটিভ ভার্বের ভিতরে যায়, নট ডাইনামিক। কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না এগুলোকে রিটেন ইংলিশে বা ফর্মাল রাইটিং এ। বাট এটা তো কনভারসেশন, এই যে আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা তো একটা ডায়লগ, একটা কনভারসেশন। কনভারসেশনে আপনি কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারেন। একটা কনভারসেশনে গ্রামারকে অতটা প্রাধান্য দেওয়া হয় না। একটা কনভারসেশনের মেইন পারপাস বা মেইন টার্গেট থাকে অপোনেন্টকে আপনার কথাগুলো বোঝানো, অপোনেন্টকে আপনি যাতে আপনার কথাগুলো বোঝাতে পারেন, এটা মেইন টার্গেট থাকে। তো এই জায়গাটা আপনাকে সেইভাবে নিতে হবে বা বুঝতে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করলে বেশি ভালো। আই থিংক এগেইনস্ট স্মোকিং, ঠিক আছে, বাট আই এম থিঙ্কিং এটাও কারেক্ট এই জায়গাটাতে। বাট রিটেন ইংলিশ বা ফর্মাল রাইটিং এ এই কন্টিনিউয়াস টেন্স ব্যবহার না করে ইনডিফিনিট টেন্স ব্যবহার করা বেশি বেটার, বেশি ভালো। এবার হচ্ছে স্মোকিং কজেস মেনি ডিজিজ, ধূমপানের কারণে অনেক রোগ হয়। এই সেন্টেন্সটা বাংলা অর্থ এরকম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এই এস বা ইএস, কজ থেকে কজেস। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, এটা সম্পর্কে তুমি কি মনে করো বা তুমি কি ভাবো? হ্যাঁ, বলছে যে আই থিঙ্ক স্মোকিং ইজ আ কাইন্ড অফ অ্যাডিকশন, ধূমপান একজনের আসক্তি। মোর ওভার মানে আরো বা অধিকন্তু, এটা একটা লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড। অল আদার ফাটাল অ্যাডিকশন, অর্থাৎ অন্যান্য সকল মারাত্মক যে আসক্তি, বিংস উইথ স্মোকিং, অর্থাৎ এখানে ঘটার, ঘটে আর কি, বা বিংস না বলে আপনি বলতে পারেন হ্যাপেন, হ্যাঁ, বা অকার্স, এই ওয়ার্ড গুলোর ইউজ করতে পারেন এই শব্দটার পরিবর্তে। কি বললাম, হ্যাপেন্স অর অকার্স উইথ স্মোকিং। বলছে যে ইউর আর্গুমেন্ট ইজ রাইট, অর্থাৎ তোমার যুক্তি সঠিক। ইউর আর্গুমেন্ট is right. Smoking gives nothing but shorten the span of our life. অর্থাৎ স্প্যান অফ আওয়ার লাইফ মানে কি, আমরা এই ওয়ার্ডটার মিনিং কি বলছিলাম, যে আমাদের জীবনের যে ব্যাপ্তি, জীবনের যে সময় কাল, এটাকে শর্ট করে দেয়, কম করে দেয়। স্মোকিং গিভস নাথিং, এটা আমাদের কিছু দেয় না, কিন্তু আমাদের জীবনের আয়ু কমিয়ে দেয়, তাই না? হোয়াট আদার অ্যাবিউজেস ইউ থিঙ্ক আর দেয়ার ইন স্মোকিং, কোন ধরনের অপব্যবহার আছে বলে তুমি মনে করো এই ধূমপানে? আর দেয়ার মানে কি, দেয়ার আর মানে কি, এখানে কিন্তু থাকা বোঝাচ্ছে বা আছে। বলছে হোয়াট আদার অ্যাবিউজেস ইউ থিঙ্ক আর দেয়ার ইন স্মোকিং, বাংলা অর্থটা কি, যে কোন ধরনের অপব্যবহার আর কোন ধরনের অপব্যবহার এটা আছে বলে তুমি মনে করো। বলছে যে স্মোকিং অলসো কস্টস আ লট, ধূমপান অনেক, ধূমপানে অনেক খরচ হয়। যেমন এই যে সেন্টেন্সটা ছিল সেম কাইন্ডস অফ থিংস, তাই না, স্মোকিং কজেস মেনি ডিজিজ, এখানে কি বলছে যে স্মোকিং হয়ে গেল অলসো কস্ট আ লট, বিসাইডস পাশাপাশি, ব্যাড স্মেল অর্থাৎ খারাপ যে গন্ধ, স্প্রেডস মানে কি ছড়ায়, কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য স্প্রেড এর সাথে একটা এস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। থ্রু মানে কি মাধ্যমে বা মধ্য দিয়ে, কার কার ভিতর দিয়ে, কার মধ্যে, দ্য ব্রেথ অফ স্মোকার, অর্থাৎ ধূমপায়ীর নিঃশ্বাসের মধ্যে দিয়ে খারাপ গন্ধ ছাড়ায়। বিসাইডস মানে কি পাশাপাশি বা তাছাড়া, হ্যাঁ, এই বিসাইড মানে পাশে না, দেখেন এটা একটা কনজাংশন, আমাদের পার্ট অফ স্পিচ বুঝতে হয়। এই বিষয়গুলোকে যদি এইভাবে আপনি অ্যানালাইসিস করতে পারেন, অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন এই জায়গাটা। আমার কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। কি বলছি, যে
বিসাইডস পাশাপাশি, ব্যাড স্মেল খারাপ যে গন্ধ, স্প্রেডস মানে কি ছড়ায়, থ্রু দ্য ব্রেথ অফ আ স্মোকার অর্থাৎ ধূমপায়ীর যে কি নিঃশ্বাসের ভিতর দিয়ে, ধূমপায়ীর নিঃশ্বাসের মধ্যে দিয়ে এই খারাপ গন্ধটা ছড়ায়। ডোন্ট ইউ থিঙ্ক সো? তুমি কি এটি ভাবো না, বা তুমি কি এটি মনে করো না? তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ডোন্ট ইউ থিঙ্ক সো, ডোন্ট ইউ থিঙ্ক সো বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে, যে তুমি কি এটা ভাবো না, তুমি কি এটা মনে করো না? বলছে অবভিয়াসলি। হ্যাঁ, ইটস আ ভেরি বোরিং টু নন স্মোকার হোয়েন অন স্মোকস বিফোর হিম। বাংলা অর্থ কি বলছে, এটা খুবই বিরক্তিকর। আমি এখানে বলছিলাম ইটস ভেরি ডিস্টার্বিং, রাইট? টু নন স্মোকার হোয়েন অন স্মোকস বিফোর হিম, যখন একজন স্মোকস মানে কি ধূমপান করে, বিফোর হিম অর্থাৎ তার সামনে। বিফোর বলতে এখানে কিন্তু সামনে বোঝায়, ইন ফ্রন্ট অফ, অর বিফোর মানে সামনে অর্থে বসতে পারে, শুধু আগে পড়ে না। এরপর দেখেন, বলছে দ্য স্মোক অফ স্মোকিং হার্টস দ্য চিলড্রেন্স আইস। অ্যাম আই রং? হ্যাঁ, বলছে যে এই ধূমপান হার্টস করে, আঘাত করে কোথায়? শিশুদের চোখে। হ্যাঁ, চোখের ক্ষতি করে, সেটা বলছে। এম আই রং? আমি কি ভুল? বলছে অফকোর্স নট, না তুমি ভুল না। স্মোকিং ইন পাবলিক শুড বি ব্যান্ড, অর্থাৎ এই অবাধে বা পাবলিকলি ধূমপান করা বন্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এই শুড বি এর পরিবর্তে এই জায়গাটা মূলত হ্যাজ টু বি ব্যান্ড, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, ঠিক আছে? সেমি মডেল ভার্ব ব্যবহার করলে বেশি ভালো হয়, বাট এটার পরিবর্তে শুডের ব্যবহার করা যায়। বাট এটা আপনাকে মনে বুঝতে হবে যে এটা কিন্তু প্যাসিভে হবে। হ্যাঁ, মডাল বা সেমি মডাল প্লাস বি প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। মডাল আর সেমি মডাল প্লাস বি প্লাস ভি থ্রি। Yes, the campaign should be arranged, or you can say that the campaign has to be arranged in this regard. In this regard মানে কি? In this matter, I mean এই ব্যাপারে বা এই বিষয়ে, এই ব্যাপারে বা এই বিষয়ে। The campaign should be arranged. Campaign should be arranged. হ্যাঁ, বলছে থ্যাংক ইউ ফর ইউর প্রেসিয়াস আর্গুমেন্ট। বলছে থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই যে কনভারসেশনটা দেখলেন, বা আমি এই যেভাবে সেন্টেন্স গুলোকে অ্যানালাইসিস করলাম, সেন্টেন্স গুলোকে আপনারা বুঝতে পারছেন যে কেমন হচ্ছে, বা মিনিংটা কেমন দাঁড়াচ্ছে, টেন্সটা কেমন হচ্ছে, বা বাংলা দেখলে করা যাবে কিনা? অনেকটা বুঝে। আচ্ছা, এবার আরেকটু দেখেন। এবার আমরা এটা বাংলা দেখলাম, এরপর ইংলিশ দেখলাম, ইংলিশে কোন টেন্সে লেখা আছে সেটাও দেখে বাংলাটা আমরা করলাম। এখন আমরা যদি ডিরেক্টলি বাংলা থেকে একটা কনভারসেশনকে ইংলিশে ট্রান্সলেট করতে যাই, তাহলে সেটা আমাদের পক্ষে সম্ভব হবে কিনা, একটু সেই জায়গাটা বোঝার চেষ্টা করে খুব ভালোভাবে বুঝবেন। এটা কঠিন কিছু না। আপনি যদি ভালোভাবে যে কোনো বিষয়কে বুঝতে পারেন, অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন এই জায়গাটায়। এইখানে রাজু এবং মিনা দুইজনের ভিতরে একটা কনভারসেশন আছে। দেখেন, বাংলা থেকে আমরা ইংলিশে সলভ করতে পারি কিনা যে কোনো একটা শর্ট কনভারসেশনকে। প্রথমত দেওয়া আছে যে শুভ বিকাল মিনা, বলছে তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমার কি অবস্থা? তাহলে এই কথাগুলোকে আমরা কিভাবে বলতে পারি, যে গুড আফটারনুন মিনা, হাউ আর ইউ? আই এম ফাইন, হোয়াটস ইউর কন্ডিশন, আর হোয়াট অ্যাবাউট ইউ, রাইট? বলছে ভালো। গতকাল তোমার বাসায় গিয়েছিলাম, তাহলে কোন টেন্স? কোন টেন্স এটা? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইংলিশটা কি হবে? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। কথাটা একটু বুঝবেন, সাবজেক্ট আনতে হবে আগে। সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমার আগে সাবজেক্ট আনতে হবে। তাহলে আই ওয়েন্ট টু ইয়োর হাউস ইয়েস্টারডে। বাট এই ইয়েস্টারডেটাকে শুরুতেও ইউজ করতে পারেন। অ্যাডভার্ব একটা সেন্টেন্সে যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। আবার বলছি, অ্যাডভার্ব একটা সেন্টেন্সের যে কোনো জায়গায় ইউজ করা যায় বা ব্যবহার করা যায়। তাহলে গতকাল তোমার বাসায় গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট ইউর হোম, আই ওয়েন্ট ইউর হোম ইউর হাউস ইয়েস্টারডে। কিন্তু তোমাকে পেলাম না, অর্থাৎ তোমাকে আমি পাইনি, তাই না? বাট আই ডিডেন্ট গেট ইউ, আর আই ডিডেন্ট মিট উইথ ইউ। হ্যাঁ, এইভাবে আপনি যে কোনো ওয়েতে কথা বলতে পারেন। পাওয়া ইংরেজি আই হ্যাডেন্ট, সরি, আই ডিডেন্ট
হ্যাভ ইউ, এই কথাটাও আপনি বলতে পারেন। এই হ্যাভ এর মানেও কিন্তু পাওয়া বোঝায়। Just আমি গেটের ব্যবহারটা করলাম একটি দিন। এরপর আমরা মানে এইটার যে অথেন্টিক যে কনভারসেশনটা আছে সেটাও আমরা দেখবো। একটা কথাকে বিভিন্ন ওয়েতে ট্রান্সলেট করা যায়। গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যখন আমরা আহ করব, আমাদের ডিড এর ব্যবহার কিন্তু করতে হবে। এটা মনে রাখবেন, পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হয়। সাবজেক্ট প্লাস ভি টু মানে কি ভার্বের পাস্ট ফর্ম। কিন্তু যখন আপনি নেগেটিভ অথবা ইন্ট্রোগেটিভ করবেন তখন ডিড এর ব্যবহার করতে হয়। আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা মূলত প্রেজেন্ট ফর্মে থাকবে। অর্থাৎ হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, সেন্টেন্সের অর্থগুলো বুঝবেন। গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে, হোয়ার ডু ইউ গো ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে, এখানে সন্ধ্যায় আছে আবার, ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে। কি বললাম, ওয়ার ডিড ইউ গো ইন দ্য ইভিনিং, হ্যাঁ কোথায় গিয়েছিলে সন্ধ্যায়, ইয়েস্টারডে গতকাল। তাহলে ওয়ার ডিড ইউ গো ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে, গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে। কোশ্চেনটা তৈরি করা শেখেন। দেখেন, আমি তোমার বাসায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ইয়োর হাউস ইয়েস্টারডে। বাট তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো, এটা এইগুলো কিভাবে আসতেছে, আমার পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমার এই গো ভার্বের ফর্ম গুলো কি, ভার্বের ফর্ম সম্পর্কে আমাকে জানতে হবে বা কনসেপ্ট রাখতে হবে। গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম গান, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম গোয়িং, থার্ড পারসন ফর্ম গোস। একটা ভার্বের ফর্ম গুলো সম্পর্কে যদি আপনার কনসেপ্টটা ভালো থাকে তাহলে যে কোনো সেন্টেন্সকে আপনার ট্রান্সলেট করতে সহজ হবে, অনেক বেশি সহজ হবে। এরপর দেখেন বলছে 21-এ বইমেলায় গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট টু 21-এ বইমেলা। কি বললাম, আই আই ওয়েন্ট টু 21-এ বইমেলা, আমি গতকাল 21-এ বইমেলায় গিয়েছিলাম। আই ওয়েন্ট টু 21-এ বইমেলা। বলছে সত্যি, রিয়েলি, তুমি কি সেখানে একা গিয়েছিল, সরি তুমি কি সেখানে একা গিয়েছিলে, কি বলছে, সত্যি, হ্যাঁ রিয়েলি, তুমি কি সেখানে একা গিয়েছিলে। তাহলে এই এই সেন্টেন্সটা ইংলিশ কি, ডিড ইউ গো, এখানে পাস্ট টেন্স কিন্তু, যেহেতু গিয়েছিলে গিয়েছিলাম, হ্যাঁ তাহলে ডিড ইউ গো দেয়ার, সেখানে দেয়ার টি এইচ ই আর, দেখেন টি এইচ ই আই আর, দেয়ার মানে তাদের, আর টি এইচ ই আর ই, এই দেয়ার মানে সেখানে। আবার বলছি টি এইচ ই আই আর, দেয়ার মানে তাদের, এটা একটা পজিটিভ কেস। আর টি এইচ ই আর ই দেয়ার মানে সেখানে। সো আই ওয়েন্ট টু, একুশে বলবে বলছে ডিড ইউ গো দেয়ার অ্যালোন, এ এলো এনি অ্যালোন, তুমি কি সেখানে একা গিয়েছিলে, বলছে না আমি আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম। তাহলে দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স, আমি আবারও বলছি কোশ্চেন করলে ডিড এর ব্যবহার হবে, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে। বাট অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমার মেইন ভার্বের পাস্ট ফর্ম হবে, কিন্তু নো, আই ডিড ইউ গো, এখানে অ্যাফার্মেটিভ হবে আই ওয়েন্ট দেয়ার উইথ মাই উইথ মাই এল্ডার ব্রাদার, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার। বলছে কেমন লাগলো মেলা, হাউ ওয়াজ দ্য ফেয়ার, জাস্ট সেন্টেন্সটা নিতে হবে, হাউ ওয়াজ দ্য ফেয়ার, হাউ ওয়াজ দ্য ফেয়ার, জাস্ট এটাই, আর কিছু না। বলছে অনেক ভিড়ের সাথে এটা একটা দারুণ আয়োজন ছিল, তাহলে ইট ওয়াজ আ গুড অ্যারেঞ্জমেন্ট উইথ লট অফ ক্রাউড। কি বললাম, আমার সাথে মিলানোর চেষ্টা করবেন। আমি কিন্তু সবই পাস্ট টেন্সে করছি, বাট এখানে ওয়াজ বসাচ্ছি বলে মনে করবেন এটা কোনো কন্টিনিউয়াস টেন্স। অজার থাকলে অনেকে হবে পাস্ট কন্টিনিউয়াস, বাট না, এখানে এই ওয়াজটা মেইন ভার্ব, থাকা অর্থে বসছে। ঠিক আছে, বি ভার্বের সেন্টেন্স। তাহলে ইট ওয়াজ আ গুড অ্যারেঞ্জ, এ আর আর এ, এ আর আর এ এন জি, অ্যারেঞ্জমেন্ট উইথ লটস অফ ক্রাউড। কি বললাম,
ইট ওয়াজ আ গুড অ্যারেঞ্জমেন্ট উইথ লটস অফ ক্রাউডেড। এটা খুব ভালো একটা আয়োজন ছিল, আয়োজন অ্যারেঞ্জমেন্ট অ্যাজ এ নাউন ইউ হ্যাভ টু ইউজ ইট হিয়ার। বলছে কয়টা দোকান ছিল। এই 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 তিনটা ওয়ার্ডের একটা সেন্টেন্স। আপনার এখানে অনেকেই আছেন যারা ট্রান্সলেট করতে পারেন বা পারবেন না। কেউ বলেন তো এই সেন্টেন্সটার ইংলিশ কি হতে পারে? কয়টা দোকান ছিল, জাস্ট এই তিনটা ওয়ার্ডের একটা সেন্টেন্স, ইংলিশ কি হতে পারে? কয়টা দোকান ছিল, এনিওন How ক্যান সে। many? How many? How many shop? How many? How many are there? How many shops are there? There. দেয়ার এর ব্যবহার হবে, রাইট। তাহলে এই জায়গাটা দেখেন, হাউ মেনি স্টলস। এখানে কিন্তু আর না, এখানে ওয়ার হবে, ওয়ারের পর দেয়ার। হাউ মেনি স্টলস ওয়ার দেয়ার। এই সেন্টেন্সটার ইংলিশটা কিন্তু এই, বাট এইটাই দেখেন অনেকেই পারে না। জাস্ট এটা বলছে হাউ মেনি, না, হাউ মেনি স্টলস ওয়ার দেয়ার। তাহলে প্রায় 300। তাহলে দেয়ার ওয়ার, প্রায় বলতে অ্যারাউন্ড বলতে পারেন বা অলমোস্ট বলতে পারেন। এই প্রায় শব্দটার জন্য এই ওয়ার্ড গুলো আপনি ইউজ করতে পারেন। দেয়ার ওয়ার অলমোস্ট 300 স্টলস। দেয়ার ওয়ার ইংলিশটা কি? দেয়ার ওয়ার অলমোস্ট 300 স্টলস। দেয়ার ওয়ার অলমোস্ট 300 স্টলস। বলছে কোন, কোন বই কিনেছো কি। এখানে কোন বই কিনেছো না, এই সেন্টেন্সটা হচ্ছে এরকম যে কোন বই কিনেছো কি, কোন বই কিনেছো কি। তো ইংলিশে এরকম হবে, ডিড ইউ বাই এনি বুক অর এনি কাইন্ডস অফ বুকস। এই ধরনের সেন্টেন্সটা আপনার এখানে লিখতে হবে। মানে হুইচ বুক ডিড ইউ বাই, বিষয়টা এরকম না যে কোন বইটা তুমি কিনেছো। আপনার সেন্টেন্সটা হচ্ছে এরকম যে কোনো বই কি তুমি কিনেছো। সেন্টেন্সটা কি, কোনো বই কি তুমি কিনেছো। তাহলে আমাদের এইভাবে লিখতে হবে, ডিড ইউ বাই এনি কাইন্ড অফ বুক, ডিড ইউ বাই এনি কাইন্ড অফ বুক। কোনো বই কিনেছো কি, ডিড ইউ বাই এনি কাইন্ড অফ বুক। ঠিক আছে, এইভাবে এই কথাটা আমাদের লিখতে হবে। বলছে হ্যাঁ, আমি দুটো গল্পের বই, দুটি গল্প বিজ্ঞান এবং একটি উপন্যাস কিনেছি। তাহলে প্রথমত দেখেন, বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে বা ট্রান্সলেট করার ক্ষেত্রে আমরা মেইনলি প্রবলেম ফেস করি কেন, বা প্রবলেমটা আমরা মেইনলি কোথায় ফেস করি। এটা হচ্ছে, আপনি যখন ইংলিশে কোন একটা সেন্টেন্স ট্রান্সলেট করতে যাবেন, আমরা বাংলায় কিন্তু অবজেক্টটা আগে থাকে, কর্ম যেটা সেটা আগে থাকে, আমরা সবসময় ওইটা আগে বসানোর চেষ্টা করি। বাংলা দেখে বাংলার মতো করে ইংলিশে সেন্টেন্স লিখি বা লেখার চেষ্টা করি, তৈরি করার চেষ্টা করি। কিন্তু আমাদের এটা করলে হবে না। আমাদের একটা কথাকে যখন ইংলিশে আমি লিখবো বা ডেসক্রাইব করব, তখন আমাকে সবসময় এই জায়গাটায় ফোকাস করতে হবে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরেই যেন সঠিক টাইম মেনটেন করে, অর্থাৎ টেন্সটা ধরে আমি ভার্বটাকে ইউজ করতে পারি। তাহলে আই বট, আমি কিনেছি, দেখেন আই বট, আই বট অন স্টোরি বুক টু সায়েন্স ফিকশন অ্যান্ড novel, right? বলছে কোন লেখক বা কবির সঙ্গে দেখা হয়েছে, মানে তুমি দেখা করেছো কিনা। তাহলে এই কথাটা আমরা কিভাবে বলতে পারি, ডিড ইউ মিট, এম ডাবল ই টি, মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা। তাহলে সবগুলো সেন্টেন্স পাস্ট টেন্সে কিন্তু ডিড ইউ মিট,
any kinds of meat with. Did you meet with any poet or writer? বলছে হ্যাঁ, আমি ভাগ্যবান যে আমি আমার প্রিয় লেখক জাফর ইকবালের সাথে দেখা করেছি। তো যেহেতু সবগুলো সেন্টেন্স পাস্ট টেন্সে লিখছি, এটা বাংলা দেখে আপনার মনে হতে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাট পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা বেশি বেটার এই জন্য। তো এখানে আপনি বলতে পারেন, ইয়েস, আই এম আ ভেরি লাকি পারসন দ্যাট আই মেট উইথ মাই ফেভারিট রাইটার মিস্টার জাফর ইকবল। কি বলতে পারেন? ইয়েস। এখানে কিন্তু দেখেন, ডিড ইউ মিট, এম ডাবল ইটি, মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা, কথাটা বুঝবেন, এম ডাবল ইটি। বাট যখন আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখছি যে আমি তার সাথে দেখা করেছিলাম বা আমি কারোর সাথে দেখা করেছিলাম, যখন আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখছি, আমার মিট ভার্বের পাস্ট ফর্ম মেট। সবসময় ইংলিশে সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে এই জায়গাগুলোর উপর ফোকাস করবেন। এই জায়গাটাই যদি ভুল হয়, আপনার সম্পূর্ণ সেন্টেন্সটাই ভুল হয়ে যাবে। এই জায়গাটা আপনাকে সঠিক রেখে কথা বলতে হবে ইংলিশে কথা বলার ক্ষেত্রে। I'm a very lucky person that I met with my, বলছে খুব ভালো, তুমি কি মেলা উপভোগ করেছো? তো এটা 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 পাস্ট টেন্সে লেখেন আপনি যে ডিড ইউ এনজয় দ্য ফেয়ার, ডিড ইউ এনজয় দ্য ফেয়ার। বলছে অবশ্যই, আমি সত্যি এটি উপভোগ করেছি এবং আশা করি তুমিও সময় পেলে মেলাটি পরিদর্শন করবে। তাহলে এখানে কি বলছে যে ভেরি গুড, তুমি কি মেলা উপভোগ করেছো? ডিড ইউ এনজয় দিস ফেয়ার? সো বলছে ইয়েস, বা কি বলবে, সার্টেনলি, অফ কোর্স। I really, I really enjoyed this fair and I hope, you will visit this fair if you get time. So এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, এবং এখানে যেহেতু পাস্টের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলা হচ্ছে, কেউ একটা মেলায় গিয়েছিল সেই বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, তো সেন্টেন্স গুলো সব পাস্ট টেন্সে লেখা আছে এবং পাস্ট টেন্সে কোশ্চেন তৈরি করা, পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করা বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করা বা নেগেটিভ ইন্টারোগেটিভ বা ডাবল বেস ওয়ার্ড দিয়ে কোশ্চেন তৈরি করা, বা এই যে দুই একটা জায়গায় ইট বা দেয়ারের ব্যবহার এবং এই ওয়াজ ওয়ারটাকেও পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করে কিন্তু এই সম্পূর্ণ কনভারসেশনটা আমি এখানে করলাম বা লিখলাম। তো এই যে কনভারসেশনটা আমি দেখালাম, এটা কি খুব কঠিন লাগলো বা বুঝতে কি প্রবলেম হলো? সেন্টেন্স গুলো বুঝতে পারছেন কি লেখা আছে বা একদম টাইমিংটা কেমন? তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো আপনাদেরকে ট্রান্সলেট করতে হবে। এই ধরনের কিছু কনভারসেশন আমি আপনাদের এখন থেকে রেগুলার ওয়েতে দিব এবং সেটা ভালোভাবে আপনাদের ট্রান্সলেট করার ট্রাই করতে হবে। একটু করে দেখার চেষ্টা করেন, দেখবেন এই ল্যাঙ্গুয়েজটাকে অনেক দ্রুত আপনি ক্যাপচার করতে পারবেন বা নিতে পারবেন। নিজের চেষ্টা থাকতে হবে, নিজে যদি চর্চা করতে পারেন, নিজে যদি চেষ্টা করেন, তাহলে অনেক দ্রুত আপনি ডেভেলপ করতে পারবেন।
আপনি একটা ভাষা শিখছেন, ইটস আ ল্যাঙ্গুয়েজ, রাইট? সো ইউ হ্যাভ টু থিঙ্ক ইট অল দ্য টাইম, ইউ হ্যাভ টু টেক ইট ইন ইউর ওন ব্রেইন। আপনি প্রতিদিন যা করছেন, যে জায়গায় যাচ্ছেন, যা খাচ্ছেন, যার সঙ্গে মেলামেশা করছেন, যে যেভাবে আপনি আপনার ডেইলি অ্যাক্টিভিটিস গুলোকে পারফর্ম করছেন, সেই প্রত্যেকটা বিষয়কে রিয়েল লাইফের সঙ্গে আপনার অ্যাডজাস্ট করতে হবে এই ল্যাঙ্গুয়েজে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে। যে আমি এরকম একটা কিছু করছি, এরকম কোন একটা জায়গায় যাচ্ছি, কারোর সাথে গল্প করছি, কারোর সাথে দেখা করছি, কোনো কিছু খাচ্ছি, কোনো একটা কাজ করছি, সেই বিষয়গুলো যখন আমি করছি বা কারোর সঙ্গে কোনো কনভারসেশন করছি, সেগুলোকে আমি ইংলিশে যদি বলার চেষ্টা করি, কোনো একটা সেন্টেন্স নিজে নিজের সঙ্গে নিজে কথা বলতে হয়, নিজের সঙ্গে নিজে ভেবে টাইম দিতে হয়। আমি যদি ইংলিশে এই বিষয়টাকে ভাবার চেষ্টা করি বা বলার চেষ্টা করি, সেটা কোন টেন্সের ভিতর যেতে পারে, বা টেন্সে যদি না যায় কোন মডালের ভিতর যেতে পারে, কোন সেমি মডালে বা কোন প্যাসিভের ভিতর যেতে পারে, এটা আমি অ্যাকচুয়ালি ট্রান্সলেট করতে পারছি কি না, নিজেকে ভাবতে হয়, নিজেকে টাইম দিতে হয়। এবং এই জায়গাটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যদি এই যে আজকে যেভাবে আমি আপনাদেরকে দেখালাম দুটো কনভারসেশন, এই ওয়েতে আমি একটানা 10 দিন 10টা কনভারসেশন আমি সলভ করব আপনাদের সঙ্গে। আপনারা যারা ক্লাস করছেন, রেগুলার ওয়েতে ক্লাসগুলো করবেন, 10টা কনভারসেশন সলভ করব, করার পর আপনার রেজাল্টটা, এইটা এটা মিস দেওয়া যাবে না, এটা জাস্ট মানে রেগুলার ওয়েতে করতে হবে। আমি কোন একটা বিষয় শুরু করে সেটা শেষ নামাতে পারি না আপনাদের জন্য, এক একজন এক এক জায়গা থেকে কোশ্চেন করে, এক একজন এক একটা বিষয় পড়াতে বলে, এই জন্য আমি এক জায়গা থেকে মুভ করে আরেক জায়গায় চলে যাই। বাট এটা আর আমি করব না, আমি এটা শেষ করে তারপর অন্য জায়গায় যাব, যা সে যে যে কোশ্চেনই করুক বা যার যে প্রবলেমই থাকুক। আপনাদের কোশ্চেনের কারণেই এক একজন এক এক জায়গায় পড়াতে বলে, এই কারণেই আমি অন্য জায়গায় পড়িয়ে ফেলি, বাট ওইটা করতে গেলে এই জায়গাটা মেনটেন করা হয় না, ধারাবাহিকতাটা থাকে না। তো এই বিষয়গুলো অনেক বেশি ইফেক্টিভ। এই যে একটা আজকে দেখালাম, এরকম ভাবে আপনি যদি বাকিগুলো আপনার নিজেরাও চর্চা করবেন, আমি তো দিব, এগুলো এখন পাঠিয়ে দিব। আর আমি প্রতিদিন ক্লাসে একটানা 10 দিন আমি অন্তত প্রতিদিন দুটো করে বা তিনটে করে দেখালেও প্রায় 30টার মতো কনভারসেশন আমরা সলভ করতে পারবো, এরকম একটা টার্গেট নিয়ে আমরা রেগুলার ওয়েতে এটা করব, যাতে করে পরবর্তীতে টেন্স সম্পর্কে বা মডালের ব্যবহার সম্পর্কে, মানে এক কথায় কোনো কিছু যদি আমি বাংলায় ভাবার চেষ্টা করি, আমি কোনো কথাকে যদি ইংলিশে কনভার্ট করতে চাই, যে কোনো একটা বাংলা কথাকে, আমার মনের কোনো ভাবনা চিন্তা বা থট যাই হোক না কেন, আমি যদি ইংলিশে কনভার্ট করতে চাই, সেটা অ্যাফার্মেটিভ হোক, নেগেটিভ ইন্ট্রোগেটিভ হোক, বা ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে ইন্ট্রোগেটিভ হোক, আমি যেন সেটা ইনস্ট্যান্টলি মুখের উপর নিয়ে আসতে পারি, ইনস্ট্যান্টলি যেন সেই কথাটা আপনি ডেলিভার করতে পারি। এইটা আমি একটানা 10 দিন করাবো, করানোর পর আপনাদের কাছ থেকে আমি একটা টেস্ট দিব, অর্থাৎ 1 to 1 আমি কিছু কনভারসেশন জিজ্ঞাসা করব ইনস্ট্যান্টলি, অর্থাৎ আপনারা আমার সঙ্গে, অন্য কারোর সঙ্গে না, আমার সঙ্গে কনভারসেশন গুলো প্র্যাকটিস করবেন। যে আপনি এই জায়গাগুলো কাভার করার পর আপনার রেজাল্টটা কি আসছে, আপনি ইনস্ট্যান্টলি কোনো কিছু ভেবে ইংলিশে বলতে পারছেন কিনা সঠিক টেন্স বা সঠিক টাইমটা বুঝে। এর জন্য আমি আরো অনেক কনভারসেশন আছে, আমিও কিছু কনভারসেশন আপনাদেরকে পাঠিয়ে দিব, সেগুলো নিজেরা চর্চা করবেন। এবং আপনার জাস্ট 10 দিনের একটা টার্গেট থাকবে, যে আমি 10 দিনের ভিতরে কাভার করবো অ্যাটলিস্ট 30টা বা 40টা, যে যতগুলো পারেন। আমি প্রতিদিন মানে যে কয়টা ক্লাস, আমি এই যে 10টা ক্লাস আমি নিব বলছি, এটার উপর এই 10টা ক্লাসে আমি অ্যাটলিস্ট 30টা কাভার করার চেষ্টা করব, 25টা 30টা এরকম হবে। সাথে আপনাদেরও দিব, আমি আপনাদের আরো বেশি দিব। তো দিলে সেগুলো যেন আপনারা ভালোভাবে করতে পারেন, এই টার্গেটটা নিয়ে আমি এই জায়গাটাতে একটু এগোবো। আমার কথাটা বুঝতে পারছেন? এবং এটা কাভার করার পর আমি আপনাদের কাছ থেকে এই কনভারসেশনের উপর, অর্থাৎ ইনস্ট্যান্টলি যে কোনো টপিকে কনভারসেশনের উপর কিছু টেস্ট নিব। ক্লিয়ার কি বললাম? হ্যাঁ, আপনাদেরকে পাঠিয়ে Sir, দিলে নিজেরা yes, এই sir. এই কনভারসেশন গুলো একটু প্র্যাকটিস করবেন। আর একটা কথা বলে রাখি, এতদিন এই আহ ঈদের ছুটিতে ছিলাম, আমিও ঢাকার বাইরে ছিলাম, আমি এখন আমার অফিসে ব্যাক করছি। আপনারা অনেকেই আমাকে বিভিন্ন প্রয়োজনে নক করেছেন, হয়তো কল দিয়েছেন, ফোনে পান নাই। আমার ফোন 2-3টা ফোন ইউজ করতে হয় মেইনলি। যে নাম্বারটাতে আপনারা নক দিবেন বা আপনাদের কোনো প্রবলেম থাকলে এখন আপনারা নক দিন, যার যে সমস্যাগুলো আছে বা প্রবলেম গুলো আছে আমি সলভ করে দিব। আমার কাছে ফোন ছিল না ওইভাবে, যেটা আমি অফিসের জন্য ব্যবহার করি। তো লাস্টে এই 01, কি বলে মানে 05, যেটা 01705 10
মানে 102630, মানে এই যেটা দিয়ে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, যেটা দিয়ে আমি লিঙ্ক দিচ্ছি, এক একজন এক একটা হোয়াটসঅ্যাপ এক একটা ফোনে কল দেয়। সো সবগুলোকে দিলে তো পাবেন না, আমাকে কল দিয়ে কি করবেন? যা যা থাকে সব তো হোয়াটসঅ্যাপেই থাকে। সো হোয়াটসঅ্যাপে নক করতে হবে, ফোনে ডিরেক্টলি কল দিয়ে কোনো কিছুই পাবেন না। হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতে নক করবেন, যেটা দিয়ে আমি আপনাদের ক্লাস রেকর্ড দিই, পিডিএফ ফাইল দিই। এতদিন যারা যোগাযোগ করার চেষ্টা করেছেন, যোগাযোগ করতে পারেননি বা যে কোনো সমস্যা নিয়ে, এখন আমি আবার ব্যাক করছি আমার অফিসে, আপনাদের এই বিষয়গুলো শুরু করছি, এবং এই কয়টা দিন আমি একদমই ফ্রি আছি। আমি চেষ্টা করবো রেগুলার ওয়েতে ক্লাস নেওয়া, অর্থাৎ আপনাদের ক্লাসগুলো আমি যাতে, মানে এই যে কনভারসেশন গুলো, এগুলো যাতে আমি মানে একটানা নিতে পারি, আমি সেইটা এই করার চেষ্টা করছি। কারণ এই রাত 10টায় আমার অন্য কোনো ব্যাচ নেই, অন্য কোনো ক্লাসও নেই, শুধু আপনাদেরই ক্লাস নেব। তো আমি এই ক্লাসগুলো প্রতিদিন নেওয়ার চেষ্টা করব, যাতে করে দ্রুত এটা শেষ করে আপনাদের কাছ থেকে আমি একটা টেস্ট নিতে পারি এই বিষয়গুলোর উপর। আর আমি এইটা শেষ করে আমি এখন আপনাদেরকে কিছু কনভারসেশন দিয়ে দিচ্ছি, সেখানেও 10-12টা কনভারসেশন থাকবে। আপনারা নিজেদের মতো করে বাংলা দেখবেন, বাংলা দেখে আগে ভাবার চেষ্টা করবেন যে এটা ইংলিশে কোন টেন্সে হবে, সেটা আমি বুঝতে পারছি কিনা বা নিতে পারছি কিনা। যদি পারেন, ইংলিশে সেন্টেন্সটা লিখবেন, হ্যাঁ, সঠিক টেন্স মেনটেন করে, কোশ্চেন থাকলে সেই কোশ্চেন অনুযায়ী লিখবেন। তারপরে যদি আপনার কনফিউশন থাকে, যদি মনে হয় এটা হচ্ছে না বা এরকম হবে, আপনি, এটার ইংলিশও দেওয়া থাকবে, ইংলিশটা দেখে নিবেন। আবার পরের যে সেন্টেন্সটা করবেন, আগে বাংলায় আসবেন, আগে ইংলিশটা দেখতে যাবেন না। ইংলিশটা দেখলে বাংলা করা যায়, করতে পারবেন, সহজ। বাট বাংলা থেকে ইংলিশ করতে গেলে আমরা অনেক প্রবলেম ফেস করি। তো সবসময় সেইটা চেষ্টা করবেন, যেহেতু আমাদের মাদার টাং বেঙ্গলি, আমি ইংলিশে একটা কথা বলতে গেলে বা কোনো একটা কথা লিখতে গেলে আগে আমরা আহ সেই কথাটাকে বাংলায় ভাবি। তো বাংলায় ভাবলে যাতে আমরা ইনস্ট্যান্টলি ইংলিশে কোনো একটা বিষয়কে ট্রান্সলেট করতে পারি বা পরিবর্তন করতে পারি, এই জিনিসটা করার চেষ্টা একটু করবেন আপনারা। আবারও বলছি, কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে যাতে ইংলিশে ট্রান্সলেট করতে পারি, এইটা করবেন। আমি এখনই পাঠিয়ে দিচ্ছি আপনাদের কিছু কনভারসেশন, নিজেরা একটু সলভ করবেন। এবং এর সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে, প্রেজেন্টেশন দেওয়ার যেটা, ওইটা অফ করলে হবে না। ওইটা আমি আপনাদের গ্রুপ করে দিচ্ছি, এই গ্রুপটাতে আপনারা নিজেরা প্রেজেন্টেশন গুলো ভিডিও রেকর্ড করে বা অডিও রেকর্ড করে দিবেন, নিজেদের মতো করে তৈরি করবেন। এখানে প্রেজেন্টেশন নিতে গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যায়। অন্যান্য বিষয় আমি পড়াতে পারি না, যেমন এই যে সেন্টেন্স গুলো আজকে অ্যানালাইসিস করলাম বা বললাম, অনেকে থাকে না, চলে যায়। যারা রেগুলার কথা বলে, 20 জন 25 জন 30 জন, তারাই প্রেজেন্টেশন দেয়। তো এটা বন্ধ করলে হবে না, এটা আমি নিব, আমাদের এটা নিতে থাকতে হবে। কারণ প্রেজেন্টেশন না দিলে, স্পিকিং না করলে ওই ফ্লুয়েন্সি ধরে রাখা যায় না, ফ্লুয়েন্সি থাকে না, থাকবে না। তো তার জন্য প্রেজেন্টেশনটা আমাদের করে যেতে হবে। বাট চেষ্টা করবেন গ্রুপে পোস্ট করার। আমি একটা গ্রুপ আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি, লিংক দিয়ে দিচ্ছি। এই গ্রুপে প্রেজেন্টেশন গুলো অডিও রেকর্ড বা ভিডিও রেকর্ড করে নিজেদের মতো করে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া যেগুলো একটু হার্ড হবে বা ইনস্ট্যান্ট প্রেজেন্টেশন, সেগুলো আমরা এই কনভারসেশন সলভের পাশাপাশি ক্লাসেও আমরা নিব। আমি আপনাদের এই 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 টপিকের উপর নেক্সট ক্লাসে আপনারা প্রেজেন্টেশনটা দিবেন। এই যে একটা টপিক এখানে দেখছেন, আর রেইনি ডে, আমাদের রিয়েল লাইফ কনটেক্সটের সঙ্গে সবগুলোকে অ্যাপ্লাই করতে হবে যে কোনো কিছুকে। তো এই জায়গাটায় আমি আপনাদেরকে একটু বলি, দেখেন এখানে কিছু কোশ্চেন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে হাউ ইজ আ রেইনি ডে, একটা বৃষ্টির দিন কেমন হয়। হাউ আর দ্য রোডস অ্যান্ড পাথস অন আ রেইনি ডে, মানে রাস্তা ঘাটগুলো কেমন থাকে বর্ষার দিনে। হাউ ইজ আ রেইনি ডে ফর পোর পিপল, গরিব মানুষের জন্য বৃষ্টির দিনটা কেমন হয় বা কেমন থাকে, কিসের জন্য বা কাদের জন্য বলছে, গরিব মানুষদের জন্য এই বৃষ্টির দিনটা কেমন থাকে বা কেমন হয়। পর আরেকটা কোশ্চেন হচ্ছে, হোয়াট ডু স্টুডেন্টস এন্ড রিচ পিপল ডু ইন আ রেইনি ডে, বলছে ধনী লোকেরা এবং বিশেষ করে যারা ছাত্রছাত্রী বা স্টুডেন্টরা, তারা কি করে বৃষ্টির দিনে, অর্থাৎ বৃষ্টির দিনে, বৃষ্টির দিনটা কেমন, এই সময় রাস্তাঘাট গুলো কেমন থাকে, মানুষের অ্যাক্টিভিটিস গুলো কি হয় বা কেমন হয়, সেইগুলোকে আপনার একটু ইংলিশে ডেসক্রাইব করতে হবে। যেমন এখানে একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, এই অ্যান্সারটা দেখে আপনারা আপনাদের মনে যা আসে সহজ করে, কোনো নেট দেখে না, গুগল থেকে না, অন্য কোনো বই থেকে না, আপনি 5টা সেন্টেন্স পড়েন, সেই 5টা সেন্টেন্স যেন আপনি না দেখে আয়নার সামনে দাঁড়ায় বলতে পারেন, সেইভাবে আপনি একটা ভিডিও প্রেজেন্টেশন তৈরি করবেন বা অডিও প্রেজেন্টেশন তৈরি করবেন, করে গ্রুপে পোস্ট করবেন। আমি গ্রুপটা এখনই দিয়ে দিচ্ছি আপনাদের, গ্রুপে পোস্ট করবেন। সেখানে যে ভুল গুলো হবে বা যে প্রবলেম গুলো থাকবে, সেটা আমি আপনাদেরকে
সলভ করে দিব, আমি আপনাদেরকে ওই রিপ্লাইতে আমি কমেন্টে আপনি জানিয়ে দিব। বাট আপনাদের এটা করতে হবে, এটা আমি আপনাদের উপর দিলাম, আপনাদের করতে হবে, নিজের মতো করে করতে হবে। আবারও বলছি, নেট দেখে বা গুগল থেকে না, আপনি যতটুকু পারেন ততটুকুই দিবেন, বাট আপনার নিজের মতো করে এটা করতে হবে। যেমন দেখেন এখানে বলছে, আর রেইনি ডে ইজ আ ডে অন হুইচ ইট রেইনস ইন torrents continuously. A day is dull and gloomy, the sky remains cloudy all day long. কি বলছে, যে আকাশ সারাদিন মেঘাচ্ছন্ন থাকে। The sky is not seen, আকাশ দেখা যায় না। Sometimes it rains heavily, তাহলে এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু, হ্যাঁ। Sometimes it drizzle and sometimes gusts of wind follow. The heavy downpour is associated with roar of thunder, flashes of lightning, and stormy wind. Nobody can go out without an umbrella. কেউ বাইরে যেতে পারে না ছাতা ছাড়া, তাই না? Water stands on road and roads become muddy and slippery. মাটি মানে কর্দমাক্ত, মানে কাদাময়, হ্যাঁ, এবং স্লিপারি, স্যাঁতসেঁতে, যেটা স্লিপ খাওয়ার মতো যে অবস্থা সেটা হয়ে যায়। Sometimes people slip and fall on the muddy road. Rivers, tongues, and canals swell up. Roads and paths become muddy and impossible, ইম্প্যাসেস, হ্যাঁ, চলার অযোগ্য হয়ে যায়। এরপর কি বলছে দেখেন, বোঝার চেষ্টা করেন। Many people walk along the road with shoes in hand and clothes folded up. কি বলছে, যে অনেক লোক রাস্তা দিয়ে হাঁটে, এই মানে জুতা হাতে নিয়ে, হ্যাঁ, উইথ শোজ ইন হ্যান্ড অ্যান্ড ক্লোথস ফোল্ডেড আপ, এবং কাপড় ভাঁজ করে, মানে এই যে শুট প্যান্ট যেগুলো পরে ছেলেরা, সেগুলো উপরের দিকে উঠায় নেয় যাতে করে কাদা বা পানি না লেগে যায়, সেইগুলোর কথা কি বলছে। সো এইভাবে নিজের মতো করে সহজ বা ইজি ওয়ার্ডে আপনারা লেখার চেষ্টা করবেন, আপনাদের লিখতে হবে এই জায়গাটা। A rainy day is bad for poor people. The day laborers cannot go to work, so they don't earn any money and they may remain unpaid. Students enjoy a holiday at home. কি বলছেন, যে ডে লেবারার, যারা প্রতিদিন কাজ করে, যারা শ্রমিক, তারা তাদের কাজে যেতে পারে না, ক্যান নট গো ওয়ার্ক, সো দে ডোন্ট আর্ন এনি মানি অ্যান্ড মে রিমেইন আনফেড, এবং তারা আহ, কোনো টাকা পয়সা উপার্জন করতে পারে না, না খেয়ে থাকতে হয়। এই বৃষ্টির দিনগুলোতে যারা রিক্সা চালক, তাদের ইনকামটা কম হয় না, অনেক কম হয়ে যায়, বৃষ্টির দিনে ওইভাবে বের হতে পারে না, বা এগুলো কাজগুলো তারা করতে পারে না। এরপর কি বলছি, স্টুডেন্টস এনজয় আ হলিডে অ্যাট হোম। হ্যাঁ, ছেলে মেয়েরা বাড়িতে দিন কাটায়, ছুটি পালন করে, তাই না, বাইরে যায় না, স্কুল কলেজে যেতে চায় না। দ্য রিচ পিপল হু হ্যাভ নো আর্জেন্ট ওয়ার্ক এনজয় দ্য ডে অ্যাট হোম। ধনী লোকেরা, যাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই, তারা বাড়িতেই সময় পার করে, সময় কাটায়। দে এন্টায়ার দে এন্টারটেইন দেমসেলস উইথ রিচ ডিশেস লাইক ভুনা খিচুড়ি, পোলাও এক্সেট্রা। তারা তাদেরকে আনন্দিত করে, অর্থাৎ তারা অনেক এন্টারটেইন, মানে নিজেরা আনন্দিত হয়, নিজেরা উপভোগ করে, হ্যাঁ, বিভিন্ন নামি দামি খাবার খেয়ে, রিচ ডিশেস, হ্যাঁ, লাইক ভুনা খিচুড়ি, পোলাও, এইভাবে নিজেদের মতো করে আপনারা লিখবেন, হ্যাঁ। মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অ্যাক্টিভিটিস গুলো কি হয় বর্ষার দিনে। দ্য রেইন ওয়াশেস অ্যাওয়ে ডার্ট এন্ড ডাস্ট এন্ড মেক্স দ্য সয়েল সফট, হ্যাঁ, মাটিকে নরম করে, বিভিন্ন ময়লা বা বর্জ্য ধৌত করে নিয়ে যায় এই বৃষ্টি। The farmers can prepare the field for sowing seed. Sowing seed মানে কি, বীজ বপনের জন্য কৃষকেরা তাদের জমি প্রস্তুত করে এই বর্ষার টাইমে। দাস, এভাবে, দো আর রেইনি ডে হ্যাজ সাম নেগেটিভ অ্যাসপেক্টস, যদিও এই বৃষ্টির দিনের কিছু নেগেটিভ অ্যাসপেক্টস আসছে, নেগেটিভ কিছু বিষয় আছে, ইট হ্যাজ পজিটিভ ইফেক্টস টু, এটার যে পজিটিভ যে প্রভাব সেগুলো আছে। হাউএভার আর রেইনি ডে ইজ নট প্লেজেন্ট টু অ্যাট অল, যদিও বৃষ্টির দিন সকলের জন্য বা সবার জন্য আনন্দদায়ক নয়। তো প্রথমত এই প্যাসেজটা আপনারা পড়বেন, দুইবার তিনবার চারবার পড়বেন, পড়ার পর আপনি একটা ধারণা বা একটা কনসেপ্ট এই প্যাসেজটা সম্পর্কে নেওয়ার চেষ্টা করবেন, কথাটা একটু বোঝেন, হ্যাঁ। অর্থাৎ যে ওয়ার্ড মিনিং গুলো আপনি জানেন না, যেমন এখানে একটা ওয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন,
প্রথম যে ওয়ার্ড, প্রথম সেন্টেন্সে যে ওয়ার্ডটা আছে টরেন্টস, টরেন্টস মানে কি প্রবল বৃষ্টিপাত। হ্যাঁ, রেইনি ডে ইজ আ ডে অন হুইচ ইট রেইনস ইন টরেন্টস কন্টিনিউয়াসলি, মানে যেখানে প্রচুর পরিমাণে অনেক মানে হেভিলি বৃষ্টিপাত হয়, সেটাকে বলছে টরেন্টস, রাইট? সো এই ওয়ার্ড গুলোর মানে আপনার বুঝতে হবে, সামটাইম ইটস রেইন হ্যাভিলি, সামটাইম ইটস ড্রিজল। ড্রিজল মানে কি, এই যে ওয়ার্ডের যে মিনিং গুলো, মানে গুড়ি গুড়ি বৃষ্টি, ঝিরঝিরি বৃষ্টি, ফোঁটা 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 অল্প অল্প বৃষ্টি, এটাকে ড্রিজল হিসেবে বলা হয়। হ্যাঁ, তাহলে এই যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ডের মিনিং গুলো আপনি যদি একটু জেনে নেন, আপনার এই ভোকাবুলারির জায়গাটা কিন্তু অনেকটা সমৃদ্ধ হয়। হ্যাঁ, আবার এই যে ডাউনপোর ইজ অ্যাসোসিয়েটেড উইথ রোয়ার অফ থান্ডার্স, মানে কি বজ্রপাতের গর্জন। ডাউনপোর, দ্য হেভি ডাউনপোর মানে কি প্রবল বর্ষণ, সেম কথা। হ্যাঁ, ডাউনফল বা ডাউনপোর মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়া, যেটাকে বলছে সম্পৃক্ত হয় কিসের সাথে, মানে প্রচুর বৃষ্টি শুরু হয় বজ্রপাত এবং ফ্লাশেস অফ লাইটনিং, আলোর ঝলকানি, অ্যান্ড স্টর্মি ওয়াইন্ড মানে ঝড়ো বাতাস। এই যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলো আপনারা যদি একটু জানেন বা যদি একটু জানা থাকে, ইট উইল বি বেটার, ইট উইল enrich your vocabulary also, right? So in this way you have to make a presentation uh, from your own language, আপনার নিজের ভাষা থেকে আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করবেন এই টপিকটার উপর, যে হাউ ইজ আ রেইনি ডে, বৃষ্টির দিনটা কেমন। এই বৃষ্টির দিনে আপনার আহ, বা- বা- বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা কিভাবে সেটাকে স্পেন্ড করে, এটা আপনাকে ইংলিশে ডিসক্রাইব করতে হবে। হ্যাঁ, স্টুডেন্টরা কি করে, টিচার্স ধনী লোকেরা কি করে, ফার্মাররা কি করে, হ্যাঁ, বা ডে লেবারার যারা তারা কি করে, এটা কতটা প্লেজেন্ট সবার জন্য বা কতটা প্লেজেন্ট না, কাদের জন্য এটা পজিটিভ, কাদের জন্য নেগেটিভ, কারা এটাকে উপভোগ করে, কারা উপভোগ করে না। এইভাবে বেশিরভাগ সেন্টেন্স গুলো আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। লিখে নিজের মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করার চেষ্টা করবেন। আমি একটা গ্রুপ হোয়াটসঅ্যাপে করে দিচ্ছি, সেটাতে আপনারা ভিডিও বা অডিও প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর করে প্রোনাউন্সিয়েশনটা যাতে ভালো হয় সেটার উপর একটু ফোকাস রেখে রেকর্ডিংটা করবেন নিজেদের ফোনে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে।